নমস্কার, আমি এস চৌধুরী। আজকের আলোচনা শুরু করব। আজকের আলোচনা অবহেলা, বঞ্চনা, বদনাম থেকে বাঁচার কি উপায়। কার কাছ থেকে বাঁচতে চাইছি? মানুষের কাছ থেকে বাঁচতে চাইছি। আমরা সমাজের সামাজিক জীব। আমাদের মতো আমরা অন্য মানুষের সাথে বাঁচি। তাই অন্যান্য মানুষের কাছ থেকে অনুভূতি পাওয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনাটি হবে তা খুব সাধারণ মানুষের অনুভূতি থেকে আলোচনা হবে। আজকের আলোচনায় জগৎ সত্য, আশেপাশে মানুষগুলি সত্য, তাদের দেওয়া অনুভূতিগুলি সত্য। অবহেলা, বঞ্চনা এবং বদনাম জীবনে চলার পথের অঙ্গ, কিন্তু সেখান থেকে কিভাবে বাঁচব? এই যে মানুষজন যাদেরকে নিয়ে জীবনে চলতে হবে, তাদেরকে আমি চারটি ভাগে ভাগ করব, অর্থাৎ চারটে স্তর তৈরি করব। প্রথম স্তরের মধ্যে সেই সকল মানুষগুলি থাকবে যারা একদম ঘনিষ্ঠ, একনিষ্ঠ, এই একান্ত আপন। এই একান্ত আপনের মধ্যে কারা কারা রয়েছে? মা, বাবা, স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোন, এরা হচ্ছে প্রথম স্তর। এবার আসবো, এই প্রথম স্তরের মানুষের মধ্যে যদি কোনো একজন মানুষ জীবনে না থাকে, তাহলে জীবনটা কিছুটা হলেও কঠিন হয়ে যায়। জীবনের নৌকাটা অত্যন্ত দোল খেয়ে যায়। দ্বিতীয় স্তরের মানুষজন কারা? প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা। তবে এরা না থাকলে যে জীবনের নৌকাটা ডুবে যাবে এরকমটা নয়, কিন্তু গুরুত্বপূর্ণ, এবং জীবনে এই মানুষগুলোকে প্রয়োজন আছে। তৃতীয় স্তর, কর্মক্ষেত্রে সহকর্মীরা, উচ্চপদস্থ কর্মচারীরা, যাদের জন্য রোজগার হয় এবং জীবনের রসদ সংগ্রহ হয়, এই স্তরের মানুষগুলি হচ্ছে তৃতীয় স্তর, অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাটা তৃতীয় স্তর। এবার আসুন চতুর্থ স্তর। প্রতিনিয়ত চলার পথে, রাস্তায় চলার পথে ক্ষণিকের জন্য যে মানুষগুলোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সম্পর্ক তৈরি হয়, সেই মানুষগুলোকে আমি চতুর্থ স্তরের মানুষ বলে মনে করি। এবার প্রশ্ন হচ্ছে, অবহেলা কাদের কাছ থেকে পাচ্ছি, বঞ্চনা কাদের কাছ থেকে পাচ্ছি, বদনাম কাদের কাছ থেকে পাচ্ছি? এই যে চতুর্থ স্তরের মানুষজন যাদের সাথে সম্পর্কটা প্রয়োজনের কিন্তু গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরুন, আমি বাজারে গেছি, বাজারে দেখা হলো, ট্রেনে যাচ্ছি, আমার পাশের সিটে কেউ বসলো, বাসে যাচ্ছি, আমার পাশের সিটে তিনি কেউ বসেছেন, কথা হলেও হয়, না হলেও না হয়। এই শ্রেণীর মানুষগুলো চতুর্থ স্তরের মধ্যে পড়ে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, সেখানে কেউ একটা লাইক কমেন্ট করেছে, সে আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। অর্থাৎ এই মানুষগুলোর কাছ থেকে যদি কখনো অবহেলা আসে বা অবহেলা পাই, তাতে কিছু আসে যাওয়ার কথা নয়। কারণ এই মানুষগুলির অস্তিত্বের গুরুত্ব আর আমার অস্তিত্বের গুরুত্বর সাথে কোনো জায়গাতেই প্রয়োজনীয় নয়। তাই মানুষটি থাকলেও আমার তেমন কিছু হবে না, এই স্তরের মানুষগুলো না থাকলেও যেমন হবে না, থাকলেও তেমন কিছু হবে না। তাই এখান থেকে যদি অবহেলা পেয়ে থাকি, সেখানে কষ্ট পাওয়ার, চঞ্চল হয়ে পড়ার এইরকম কোনো প্রয়োজনীয়তা নেই। এবার তৃতীয় স্তরের মানুষজন কারা, সেটা আগেই বলেছি।
কর্মক্ষেত্রের যারা মানুষজন তারাই হচ্ছে তৃতীয় স্তরের মানুষজন। তাহলে কর্মক্ষেত্রের সহকর্মী, উচ্চ পদস্থ কর্মী, যাদের কাছ থেকে রুটি রুজি হয়, জীবনের রসদ আসে, বুঝতে হবে সেখানে সম্পর্কটা দেওয়া আর শুধু নেওয়া। আমি আবারও মনে করিয়ে দিই, আমি অত্যন্ত সাধারণ স্তর থেকে এই কথাগুলো বলছি। কর্মক্ষেত্রে আমার সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মীদের আমি যতক্ষণ সুবিধা দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাদের আগ্রহের বস্তু হয়ে উঠব। অনেক মর্যাদা পাবো, অনেক ভালোবাসা পাবো, এটা স্বাভাবিক। আর যখন থেকে আমি আমার উপযোগিতা কমিয়ে ফেলবো, যে কোনো কারণেই হোক, আমার শ্রম কমিয়ে দেব, আমার সময় কমিয়ে ফেলবো, ঠিক কয়েকদিনের মধ্যে ওই জায়গাটা অন্য কেউ এসে দখল করে নেবে। আর তখন থেকে আগ্রহের ব্যক্তি, মর্যাদার বস্তু সেই নতুন ব্যক্তি কিন্তু হবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই আমি সকলের কাছ থেকে তখন অবহেলিত হব। কাজেই সেখানে সম্পর্কটা শুধু দেওয়া এবং নেওয়া। তাই এই ব্যক্তিদের কাছ থেকে অবহেলা পেলাম কি পেলাম না, এটা কোনো গুরুত্বপূর্ণই নয়। এর জন্য কষ্ট পাওয়া, মন খারাপ হওয়া, কর্মক্ষেত্রের কোনো রাগ অভিমান হয়ে সেটা বাড়িতে এসে তার প্রভাব দেখানো, এটা সম্পূর্ণ ভুল। কারণ মনেই রাখতে হবে, ওখানে ওই জায়গা থেকে অবহেলা পাওয়াটা আর না পাওয়াটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি প্রতিষ্ঠানের জন্য যদি বুঝি এটা আমার করণীয়, এটা আমি করব, সেখানে আমি গুরুত্ব পেলাম কি পেলাম না সেটা আমার ভাবনার মধ্যেই আসাটাই অনুচিত হবে। এবার আসবো দ্বিতীয় স্তর। তাহলে দ্বিতীয় স্তরের মধ্যে কারা রয়েছে? আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব। এখানে সম্পর্কটা কর্তব্যের। আর এদের কাছ থেকে যদি অবহেলা পাইও, আমার কর্তব্য তাদের সাথে যোগাযোগ রাখা, ভালোবাসা রাখা, সম্পর্ক রাখা। তাদের কাছ থেকে মর্যাদা পেলাম কি পেলাম না এটা আমার দেখার বিষয় নয়, আমাকে তাদেরকে মর্যাদা দিয়ে যেতে হবে। আমি আমার কর্তব্য করব। তাদের কাছ থেকে অবহেলা পেয়েছি বা তারা অবহেলা করেছে, এটার জন্য আমার মন খারাপ করার কিছু নেই। কারণ কর্তব্য আসেই মস্তিষ্ক থেকে, এখানে আবেগ বিহ্বল হওয়ার কোনো প্রয়োজন নেই। মাথায় রাখতে হবে এদের জন্য আমাকে কর্তব্য করে যেতেই হবে। এবার আসবো প্রথম স্তর। হ্যাঁ, যদি প্রথম স্তর এখান থেকে অবহেলা আসে, তাহলে আমাকে একটু খুঁজে দেখতে হবে সমস্যাটা কোথায়। কারণ স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান, ভাই বোন, এরা অত্যন্ত একনিষ্ঠ, একান্ত আপন। তাই এখান থেকে যদি অবহেলিত হই, তাহলে আমাকে ভাবতে হবে, আমাকে একটু ধ্যান করতে হবে, খুঁজে বার করতে হবে যে সমস্যাটা কোথায়। খুঁজে পাওয়ার পরও যদি দেখি ক্রমাগত আমি অবহেলিত পেয়েই যাচ্ছি, তখন আমার আর কিছু করার থাকবে না। তখন করণীয় আমার একটাই, এই প্রথম স্তরের যে ব্যক্তির কাছ থেকে আমি অবহেলিত হয়ে যাচ্ছি, ঠিক যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে যে স্তরে আমি রেখেছি অর্থাৎ দ্বিতীয় স্তরে, তাহলে প্রথম স্তরের সেই ব্যক্তিকে কিন্তু আমাকে দ্বিতীয় স্তরের ব্যক্তির জায়গায় নিয়ে আসতে হবে। এবং
আমার যেটা করণীয় কর্তব্য, তার জন্য কর্তব্য করে যেতে হবে। স্বামীর জন্য, স্ত্রীর জন্য, পিতামাতার জন্য, সন্তান ভাই বোনের জন্য আমি আমার কর্তব্য পালন করে যাব। সময় ঠিক তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন। যদি তাদের তরফে থেকে কোনো অবহেলা হয়ে থাকে, সেটা পুনরায় আগ্রহে রূপান্তরিত হবে। তাহলে আমার যে দায়িত্বটা, আমাকে কিন্তু পালন করে যেতে হবে। আমাকে আমার কর্তব্য পালন করে যেতে হবে। বাকি যে 3টে স্তর রয়েছে, সেই স্তর থেকে অবহেলা পেলে গ্রাহ্য করারই কোনো প্রয়োজন নেই। অবহেলা পাচ্ছি এই অনুভব করাটারই কোনো প্রয়োজন নেই। আর যদি সেখান থেকে আমি মর্যাদা পাই, তাহলে বুঝতে হবে তার পেছনে কোনো সমস্যা আছে। হঠাৎ করে কোনো এক অজানা ব্যক্তি আমার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে, বুঝতে হবে পেছনে কোনো সমস্যা আছে। আমার সহকর্মীদের মধ্যে যারা আমার একান্ত হয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত, তাদের মধ্যে থেকেও যদি আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখায়, তাহলেও বুঝতে হবে পেছনে কোনো সমস্যা আছে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে সেখানেও যারা আমার একান্ত হয়ে উঠতে পারেনি, তাদের মধ্যেও যদি কেউ আমাকে দিয়ে বেশি আগ্রহ দেখায়, তাহলেও বুঝতে হবে তার পেছনে কোনো সমস্যা আছে। আমি আগ্রহ এবং মর্যাদা আশা করব কেবলমাত্র তাদের কাছ থেকে যারা আমার একান্ত আপন, ঘনিষ্ঠ, অর্থাৎ প্রথম স্তর। তাহলে এই একান্ত আপন তাদের কাছ থেকে যদি আমি অবহেলিত হই, তাহলে আমার চিন্তার কারণ। আমাকে খুঁজে দেখার চেষ্টা করতে হবে কেন আমি অবহেলিত হচ্ছি, সমাধান করার চেষ্টা করতে হবে। সমাধান যদি না হয়, অপেক্ষা করব সময়ের কাছে, কিন্তু আমার কর্তব্যে আমি অবহেলা করব না। আর একটা কথা, একান্ত আপন, এই একান্ত আপন মানুষটি যে কোনো স্তর থেকেই একান্ত হয়ে উঠতে পারে। সেটা ওই 4র্থ স্তর থেকেও কেউ আপনার একান্ত আপন হয়ে যেতে পারে। কিন্তু আপনাকেও পাশাপাশি কিন্তু তার জন্য কর্তব্যও করে যেতে হবে। যদি আপনার কর্তব্যে গাফলতি থাকে, তাহলে আপনি সেই ব্যক্তির কাছ থেকেও কিন্তু অবহেলা পেতে পারেন। এবার আমাদের আলোচনায় আসব বঞ্চনা এবং বদনাম। তা বঞ্চনা এবং বদনাম, এটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে এই আলোচনাটা আমি দ্বিতীয় পর্বে রাখব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সঙ্গে থাকবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে। সময়ের বড় অভাব, তার মধ্যেও আমি সর্বদা চেষ্টা করি আমার সকল বন্ধুদের পাশে থাকার জন্য। সব বন্ধুদের পাশে আছি এবং থাকব। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্বের ভিডিওয়ে থাকবে বঞ্চনা এবং বদনামের হাত থেকে কি করে বাঁচব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।